বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19-এর এই মহামারীর সময় এবং মহামারীর সেকেন্ড ওয়েভ যখন গোটা পৃথিবী জুড়েই আবার বাড়তে শুরু করেছে এবং হানা দিতে শুরু করেছে এবং গোটা পৃথিবীকেই আবার বিশেষ করে পশ্চিমে আবার উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়তে শুরু করেছে, সেই সময়টাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর মাত্র 3 দিন পরে এই নির্বাচন এবং গোটা পৃথিবীর চোখ এই নির্বাচনের দিকে। সবসময় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন গোটা পৃথিবীর রাজনীতি অর্থনীতিকে নানাভাবে প্রভাবিত করে, রাজনীতিকে কূটনীতিকে, সে কারণে সকলের দৃষ্টিও সেখানটাতে থাকে। কিন্তু গত 4 বছর ধরে বা 4 বছরের খানিকটা বেশি সময় আগে থেকে মার্কিন নির্বাচন একটি বিশেষ মাত্রা যোগ করেছে যে এখন যিনি প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, তার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার মধ্য দিয়ে আসলে মার্কিন রাজনীতিতে একটা আমূল পরিবর্তন এসেছে বলে অনেকে মনে করেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোটা পৃথিবী জুড়ে যে আধিপত্য, যে মর্যাদা, সেটি অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হবার মধ্য দিয়ে এবং তারপরে তার 4 বছরের ক্রিয়াকর্মের মধ্য দিয়ে। তবে এর জন্য কেবলমাত্র ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করলে চলবে না, কেননা ডোনাল্ড ট্রাম্প যা করবেন তা মোটামুটি জানান দিয়েই তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন নিয়েছেন এবং জানান দিয়েই তিনি নির্বাচনে ক্যাম্পেইন করেছিলেন এবং সেটি তিনি তার মতো করে করবার চেষ্টা করেছেন। বিরোধী শিবির নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করেছে, ইমপিচ করবার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেটি সফল হওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্প যেমন সব কিছু করতে পারেননি, মার্কিন সিস্টেম যেটি আছে সেটি এতটাই শক্তিশালী, সেই সিস্টেমের কারণে তিনি যা খুশি তা যেমন করতে পারেননি। আবার মার্কিন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পর্কিত না থাকলেও অনেক শক্তিমান ক্রিয়াশীল শক্তি আছে যারা ডোনাল্ড ট্রাম্পকে, একেবারেই কোথাও তিনি ছিলেন না, তিনি টেলিভিশনে শো করতেন, ব্যবসায়ী, তাকে মার্কিন প্রেসিডেন্ট বানিয়েছেন এবং তারা তার পেছনে গত 4 বছর ধরে ছিলেন, এবারও তিনি তার পেছনে হয়তো আছেন। তাদের কারণে তিনি আবার অনেক কিছু করতে পেরেছেন, অনেক কিছু বলতে পেরেছেন এবং এখনও তার প্রার্থিতা আছে এবং তিনি মোটামুটি জানান দিয়েই চলছেন যে তিনি নির্বাচিত হবেন এবং হোয়াইট হাউস ছাড় বাড়তে প্রশ্নই ওঠে না। এবং যে কারণে তার প্রতিপক্ষকে এখনও বলতে হচ্ছে যে এই নির্বাচনের দিনই শেষ হবে না, এটি নিয়ে নানা নাটকীয়তা হয়তো হবে, এটি অনেকে আশঙ্কা করছেন কোর্ট পর্যন্ত গড়াতে পারে। এমনকি একথাও তার প্রতিপক্ষ শিবির থেকে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, তিনি যদি হোয়াইট হাউস না ছাড়তে চান তাহলে হোয়াইট হাউস থেকে তাকে বের করবার ব্যবস্থা করতে হবে। এবং মার্কিন নির্বাচন এত ক্ষমতাধর দেশ, সেই নির্বাচনে বিদেশি শক্তির, আমরা আগে শুনতাম যে মার্কিনিরাই বিভিন্ন দেশের রাজনীতিতে নানাভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, কাউকে ক্ষমতা থেকে নামায়, কাউকে ক্ষমতায় নেয়, কিন্তু গত 2016 নির্বাচনের পর থেকে এই আলোচনা হচ্ছে যে মার্কিন নির্বাচনে বিদেশিরা প্রভাব বিস্তার শুরু করেছে। গতবার আলোচনা হচ্ছে রাশিয়ানদের প্রভাবের কথা, এখন আলোচনার মধ্যে আছে রাশিয়ার কথা, আলোচনার মধ্যে আছে চীনের কথা, এমনকি আমাদের নিকট প্রতিবেশী ভারতের কথাও কেউ কেউ বলবার চেষ্টা করছেন। সব মিলিয়ে কেমন হতে যাচ্ছে এই নির্বাচন? এই নির্বাচনের ফলাফল যেভাবে অতীত হতো সেভাবেই হবে না, নানা নাটক আমাদেরকে দেখতে হবে এবং এই নির্বাচনের পরে যারা বিজয়ী হবেন তারা পৃথিবীর রাজনীতিতে, অর্থাৎ ট্রাম্প বিজয়ী হলে কী হবে সেটা মোটামুটিভাবে অনেকেই মনে করেন নিশ্চিত যে তিনি তার ধারাটা অব্যাহত রাখবেন, বরং খানিকটা আরও বেশি বেপরোয়া হতে পারেন, কারণ তিনি নিজেও জানেন, গোটা পৃথিবী জানে যে এর পরে আর মার্কিন রাষ্ট্রপতি হবার সুযোগ নেই, এই পরের 4 বছরই তার শেষ বছর। তো সেই সময়টাতে তিনি হয়তো তার মতো করে সব কিছু করতে চাইবেন। বিরোধী শিবির জিতলে কী হবে? বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে তার সম্মান পুনরুদ্ধার কতটা করতে পারবে? ইতিমধ্যেই আমরা জানি গোটা পৃথিবী জুড়ে জিও পলিটিক্সের কারণে নানা রকমের মেরুকরণ, সেই মেরুকরণে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান হবে কী হবে? আমরা যারা দক্ষিণ এশিয়ার নাগরিক বাংলাদেশে বসবাস করছি, তাদের চিন্তা যে দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি যাই বলি না কেন, সেটা কি হবে? জিও স্ট্র্যাটেজিক কারণে বাংলাদেশের অবস্থান যেখানে, সেখানে বাংলাদেশের নানা কারণে উদ্বিগ্ন এবং দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে এতদিনকার পলিসি, সেটি ট্রাম্পের আগের অর্থাৎ ডেমোক্রেটিক প্রশাসন বা ওবামা প্রশাসন থেকে আমরা দেখেছি যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবার বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে দেখবার যে চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা আসলে কার্যকর হবে কিনা। কারণ আমরা জানি ইতিমধ্যেই ভারতের যে প্রতিবেশী দেশগুলো বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি তার যে প্রভাব ছিল, সেই প্রভাব অনেকখানি
কমে এসছে। অনেকেই মনে করেন কেবলমাত্র বাংলাদেশের সঙ্গে তার এক ধরনের মধুর সম্পর্ক রয়েছে, তবে সেই সম্পর্ক কতটা জনগণের সঙ্গে সম্পর্ক এবং তার বাইরে চীনের আধিপত্য, সেটিও অনেকের মধ্যে, অনেকেই চীন এতটাই পেনিট্রেট করছে নানাভাবে, সেখানে চীনকে নিয়ে অনেকে যেমন আগ্রহী করছেন, আবার অনেকে চীনের অতীত ইতিহাস, তার ক্রিয়াকর্ম, তার আদর্শিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, চীনের উপর অনেকে আস্থাও রাখতে পারেন না। সেই সত্যটাও আমাদের কম বেশি সকলের জানা। সব মিলিয়ে কী হতে যাচ্ছে এই সব বিষয় নিয়ে আমি মোটা দাগে প্রশ্নটা কি সেটিও আসলে সূচনায় বললাম। কথা বলবার জন্য আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন, আমার ভাই রয়েছেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশে এখন তিনি একজন মার্কিন বিশেষজ্ঞ হিসেবে আমরা সবসময় তাকে বিবেচনা করি। তিনি আমার বায়ে বসা আছেন। আর আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক প্রফেসর এম শাহিদুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি শুরু করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে দুদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হবে এবং এটা নিয়ে আপনি যেমনটা বলছিলেন, সারা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ তো বটেই, সারা পৃথিবীর মানুষের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। এবং সত্যি কথা বলতে কি, আমি নিজে পেশাগত সুযোগের কারণেই 1988 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে খুব কাছাকাছি দেখে দেখবার সুযোগ হয়েছিল। আমার কাছে মনে হয় যে এরকম আরেকটা নির্বাচন কিন্তু আমরা দেখিনি এখন যেটা হতে যাচ্ছে। তার কারণ, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হলো যে এইরকম যদি বলেন গ্রোয়েলিং একটা প্রসেসের মধ্য দিয়ে কোনো নির্বাচন হয়নি। প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে থাকবেই, রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, তাদের আদর্শ ভিন্ন, তাদের জীবন বোধ ভিন্ন, তাদের নীতিমালা ভিন্ন, সেগুলো নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়। রঙও ভিন্ন, হ্যাঁ সেটা হয়, সেটা নানা অর্থেই আমি রং ভিন্ন বুঝতে পেরেছি আপনার কথা, ধন্যবাদ। তো কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সোলটা কি হবে। আমরা যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের একটা আদর্শের জায়গা বলে মনে করি, বিভিন্ন কারণে, বিভিন্ন এই সম্পর্কে বিতর্ক আছে, কিন্তু আমরা সকলেই বা সারা পৃথিবীর মানুষই মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা বাড়তি জায়গায় উপস্থাপন বা দেখতে চান। এই প্রত্যাশাটা কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে আছে এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশেষত্বটা আছে একটা দেশ হিসাবে, সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষকে আকর্ষণ করে। এবং সেই জায়গাটা নিয়ে কিন্তু আবার প্রশ্ন দাঁড়িয়েছে যে আমরা কি একটা লিবারেল, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক, সকলের কাছে গ্রহণযোগ্য এবং সকলকেই কাছে টানবার মতো সক্ষমতা সম্পন্ন একটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখতে চাই, নাকি যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নিজের কথাই ভাবে, শুধু একটা বর্ণের মানুষের জন্যই সুযোগ তৈরি করবে, শুধু বাইরের পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে মূল্য না দিয়ে শুধু তার নিজের দিকেই দেখবে। এই বিষয়টা, এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু আজকে বলতে পারেন যে মোটামুটি এই প্রতিদ্বন্দ্বিতাটা কেন্দ্রীভূত হয়েছে। এবং আরও একটা যেটা মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সারা পৃথিবীতে যেমন আছে তেমন ছিল, কিন্তু সবসময়ই যুক্তরাষ্ট্রের বিশেষত্বর একটা জায়গা হচ্ছে যেখানে শাসন কাঠামোটা এমনভাবে তৈরি করা হয়েছে যে শাসন কাঠামোটার মধ্যে সর্বস্তরে চেকস অ্যান্ড ব্যালেন্স এবং সেপারেশন অফ পাওয়ার, এই দুটো মৌলিক শাসন ব্যবস্থার মৌলিক মূল্যবোধ এবং কাঠামো তৈরি করা হয়েছে। সেটা আপনি ফেডারেল গভর্নমেন্টে যদি বলেন, সেখানে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, তিনটার মধ্যে কিন্তু ক্ষমতা বিভাজিত হয়ে আছে। কোনো একজন ব্যক্তি সর্বময় ক্ষমতার অধিকারী নন। এটা কিন্তু শাসনতান্ত্রিকভাবে বা সাংবিধানিকভাবেই তারা সেটা সুনিশ্চিত করেছে। এবং আরও মজার ব্যাপার, যেটা আমাদের বন্ধুরা যারা শুনছেন তাদের জন্য হয়তো এটা ভালো লাগবে শুনতে, সেটা হচ্ছে এই যে নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে, এই নির্বাচন ব্যবস্থা বলতে যদিও আমরা বলছি আজকে মার্কিন নির্বাচন ব্যবস্থা, কিন্তু এটা মার্কিন নির্বাচন ব্যবস্থা নয়, কিন্তু এটা মার্কিন যুক্তরাষ্ট্রের 50টা অঙ্গরাজ্যের সম্মিলিত নির্বাচন ব্যবস্থা এবং প্রত্যেকটা অঙ্গরাজ্য তার নিজস্ব নির্বাচনী আইন কানুনের মধ্য দিয়ে নির্বাচনটা পরিচালনা করছে। কোনো দুটো রাষ্ট্রের, দুটো অঙ্গরাজ্যের আইন কানুন, ইলেকটোরাল কলেজের যে সিস্টেম সবগুলোই সবার জন্য একই রকম না, সবার জন্য একই। কোনো জায়গায় আপনি যদি জিতে যান আপনি সবগুলো ইলেকটোরাল কলেজ পেয়ে যান, কোনো জায়গায় আপনি জিতলে সেটা ভাগাভাগি। তো কাজেই
এই যে মোদ্দা কথা হচ্ছে যে এই নির্বাচন পদ্ধতিটাও তারা এমনভাবে বিভাজিত করে এবং বেশ রেখেছে কমপ্লেক্স এবং জটিল তো বটেই। এই এই জটিলতাটার মধ্য দিয়ে কিন্তু এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা বজায় আছে এবং সেপারেশন অফ পাওয়ারের মধ্য দিয়ে কিন্তু ক্ষমতাটা বিভাজিত হয়ে আছে। তো কাজে এই মৌলিক বিষয়গুলো কিন্তু এখন টেস্টের মধ্যে এসে গেছে, যেটা থাকবে থাকবে না। আমি জাস্ট এই জায়গায় একটা প্রশ্ন করি, 2016 এর ইলেকশনে কি এই যে মৌলিক জায়গায় তেমন কোনো ব্যত্যয় বিচ্যুতি আপনি দেখতে পেয়েছেন? মানে আলোচনার মধ্যে তো আছে, না, দুপক্ষেই নানান প্রশ্ন আমি তুলেছে। বলছি, 2016 সালের নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতাটা মূলত রাজনৈতিক এজেন্ডা নিয়ে হয়েছে। হিলারি ক্লিনটনের রাজনৈতিক এজেন্ডা, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা। তখন পর্যন্ত মানুষ আন্দাজ করতে পারেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররা ওইভাবে সচেতন হয়নি যে এর ফলে যে কেউ জিতলে, হয় হিলারি ক্লিনটন বা ডোনাল্ড ট্রাম্প জিতলে যে কনসিকোয়েন্সগুলো হবে, এই কনসিকোয়েন্সগুলো কিন্তু তারা বুঝতে পারেনি। আমার ধারণা এবারে ডোনাল্ড ট্রাম্পের জন্য যে চ্যালেঞ্জটা হয়েছে, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর রেফারেন্ডাম হচ্ছে এখন, যে তিনি গত 4 বছর যেভাবে ক্ষমতা চালিয়েছেন বা রাষ্ট্র চালিয়েছেন, তার কার্যক্রমের উপরেই মানুষ এখন সিদ্ধান্ত নেবে, তার পক্ষে থাকবে না তার বিপক্ষে যাবে। এবং যে মানে আপনি বলছেন যে এমনও হতে পারে যে তার পক্ষে বিপক্ষে অনেক ভোট, নেগেটিভ ভোট হিসেবে যেতে পারে। অনেক রিপাবলিকান দলের অনেক সিনিয়র সদস্য তারা এবার বাইডেনকে ভোট দিয়েছেন এবং অনেকে দেবেন, প্রকাশ্যে বলছেন। তার কারণ এটা হচ্ছে একটা ইঙ্গিত, বললাম যে যারা রিপাবলিকানদের আদর্শে বিশ্বাস করেন কিন্তু তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রতিষ্ঠান বিরোধী ভূমিকার কারণে, এই যে চেকস অ্যান্ড ব্যালেন্স, সেপারেশন অফ পাওয়ারগুলো ভেঙে ফেলা, এই জায়গাটাতে তারা ডোনাল্ড ট্রাম্পের কথা বলছে না, তারা বলছে যে এটা মার্কিনীদের জন্য সমস্যা, এই সমস্যা ট্রাম্প হটাও, কাজেই ট্রাম্পের পক্ষে আর থাকা যাচ্ছে না। তারপরে আপনি লক্ষ্য করবেন রিপাবলিকান পার্টিরই লিঙ্কন প্রজেক্ট বলে আরেকটা গ্রুপ আছে, তারা কিন্তু ডেমোক্রেটদের চাইতে বেশি ইফেক্টিভ ক্যাম্পেইন করছে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে, কারণ তারা তারই লোক। তারা কিন্তু বেরিয়ে গিয়ে রিপাবলিকান পার্টি থেকে বেরিয়ে গিয়ে তারা একটা লিঙ্কন গ্রুপ করেছে। তো কাজেই রিপাবলিকান পার্টি বলেন, ডেমোক্রেটিক পার্টি বলেন, বা মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় জনগোষ্ঠীর মধ্যে কিন্তু আজকে প্রশ্ন যে তারা কি ধরনের মার্কিন যুক্তরাষ্ট্র চায়, একটা আদর্শের মার্কিন যুক্তরাষ্ট্র যেটা সারা পৃথিবীর কাছে একটা আদর্শ হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছিল, যদিও তাদের নীতি, পররাষ্ট্র নীতি নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকেই তার সাথে একমত হবেন না, কিন্তু এই যে গভর্নেন্সের যে আইডিয়াল বা গভর্নেন্সের প্রিন্সিপালসগুলো যেগুলো ইউনিক, সেই জায়গাগুলো কিন্তু আজকে নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন যে পপুলার ভোট পাওয়ার পরেও গতবার হিলারি জিততে পারেন, বেশি ভোট পাওয়ার পরে, এবং এরকম যতদূর আমার ধারণা যে 4বার এরকম ঘটনা ঘটেছে। এবং এখানে একটু আমি সরাসরি ভোটে ভোটারদের ভোটে বেশি ভোট পেও, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা নিয়ে অনেকে বলেন এবং অনেকেই এটাও বলেন যে এই ইলেকট্রাল কলেজ সিস্টেমটা তুলে দেওয়া উচিত। যুক্তি হিসাবে আমি মনে করি যে আমরা যে ধরনের গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের সরাসরি ভোটে নির্বাচন হবে, এটাই তো আমরা ধরে নিই, এবং পৃথিবীর বিভিন্ন দেশে, প্রায় সব দেশে এই নীতিটাই মানা হয়ে থাকে, এই প্র্যাকটিসটাই আমরা করি। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এটার পেছনে একটা কারণ আছে, কারণ আমরা যেটা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেকগুলি অঙ্গরাজ্য বা তৎকালীন দেশের সমষ্টি হিসাবে তৈরি হয়েছে, এবং সেখানে দুটো বিষয় তারা চিন্তার মধ্যে রেখেছিল যারা প্রতিষ্ঠা। একটা ছিল যে বড় রাজ্য, সেই রাজ্য যেন, যদি আপনি যেটা বলছেন, যদি শুধু জনসংখ্যার ভিত্তিতে নির্বাচনে নির্ধারিত, ক্যালিফোর্নিয়া সবসময় প্রেসিডেন্ট পেতে থাকবে, কারণ তার জনসংখ্যা বেশি, কাজে তার সাথে মন্টানা, ডেকোটা তো পারবে না। এই ইলেকট্রাল কলেজ ভোটটা রাখা হয়েছে ওই কারণে যে ছোট এবং বড় রাষ্ট্রগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখবার জন্য এটা রাখা হয়েছে। এটা একটা জটিল সমীকরণের বিষয়, উদাহরণ বিষয়। আসলে হুমায়ুন যেখানে এসে থামলো সেখান থেকে আমি বলি, আরো একটু ডেভেলপ করি। এই ফাউন্ডিং ফাদার্সরা কিন্তু আসলেই তারা এই যে ব্যাপকতা, এই যে আব্রাহাম লিঙ্কনের আগে ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন, তারপর আরও অন্যান্যরা, এদের আমার অবাক লাগে যে কি অদ্ভুত ম্যাচিওর চিন্তাধারা ছিল, যে 200 বছর আগে ফাউন্ডিং ফাদার্সরা যে ব্যবস্থাটা করে গিয়েছে, এখনও কিন্তু আমেরিকান ইউনিভার্সিটিসগুলোতে আইনের বিশেষজ্ঞরা ফাউন্ডিং ফাদার্সের যৌক্তিকতা
এবং বৈধতাকে ব্যাখ্যা করে এবং সেখানে বারবার তারা সারেন্ডার করে। এই যে হুমায়ুন যে কথা একটু আগে বললো, এটা খুব ইম্পর্টেন্ট যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। আপনি যদি এখন বড় স্টেটগুলোকেই প্রাধান্য দেন তাহলে তো নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এই দুটা অঙ্গরাজ্য, তারপরে ধরেন টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, এই 5টা অঙ্গরাজ্য মিলেই কিন্তু বারবার নিজেদের মধ্যে, স্পেশালি নিউ ইয়র্ক আর ক্যালিফোর্নিয়া, তাদেরই ইলেকট্রাল কলেজের মেম্বাররা বেশি। পপুলার ভোটস নিয়ে অ্যাল গোর এত কাছাকাছি, অনেকে বলল যে অ্যাল গোর যদি সুপ্রিম কোর্ট ওইভাবে না আটকে দিত তাইলে হয়তো অ্যাল গোরই জিতে যেত। কিন্তু অ্যাল গোর, আমি কালকে একটা টক শোতে ছিল সে সিএনএনে, সে বলল যে দেখো আমাদের সবচেয়ে বিউটি হচ্ছে যে আমি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, একজন জাজ স্ক্যালিয়া বলে দিল যে কাউন্টিং বন্ধ করো, রেজাল্ট দিয়ে দাও। অথচ বাই অল মিনস মিডিয়া, তারপর ইম্পার্শিয়াল সবাই বলছিল যে কাউন্টিংটা পুরো হওয়া উচিত ছিল। অ্যাল গোরের উপর অনেকেই ব্লেম করলো যে আপনি কেন সারেন্ডার করলেন, ইউ শুড হ্যাভ গন অন। রাত 3টার সময় অ্যাল গোর বলল যে আই এম গিভিং মাই স্পিচ, কি জানি কনসেশন স্পিচ, মানে কনগ্রেচুলেশনস টু দ্য উইনার। এই কালকেই সিএনএন অ্যাল গোর বলল যে দেখো আমরা যতই আমাদের দূরত্ব থাকুক, আমরা এবার তো বাইডেনকে অনেকে বলছে, সম্ভবত হিলারি ক্লিনটন বলছেন যে কনসেশন স্পিচ যেন না দেন আগে। এক্স্যাক্টলি, বাইডেন ওরকম হবে না, মানে কোনো কারণে যদি না হয়। অ্যাল গোরের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমেরিকান পলিটিক্যাল সিস্টেমে এই ধরনের চ্যালেঞ্জ করাটা, এটা আমাদের পলিটিক্যাল যে একটা কন্টিনিউইটি আছে সেটাকে খাটো করে দিচ্ছে। দিস ইজ সামথিং অ্যামেজিং। অ্যাল গোর যদি তখন এই প্রেসিডেন্টটা সেট করতো তাহলে চিন্তা করেন কি অবস্থা হতে পারত। কিন্তু আজকে ট্রাম্প যেই অবস্থানটা নিচ্ছে, বারবার সে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন ধরেন টেক্সাসে আর্লি ভোটিং হলো, এত বেশি টার্ন আউট হয়েছে যে আর্লি ভোটিং প্লাস পোস্টাল ভোটিংয়ে টোটাল যা হয় তা 2016 সালে টেক্সাসের পুরা ভোট সংখ্যার চেয়েও বেশি। তার মানে ইলেকশন ডেতে যারা আসবে তাদের অলরেডি তাদের সংখ্যা যা হবে আর টেক্সাসে আগে যা ভোট পড়েছে বোঝা যাচ্ছে যে কি হিউজ টার্ন আউট হবে। যারা ড্রাইভিং করে আসছে ভোট দিতে, মানে মানুষ এবার খুবই সিরিয়াসলি নিয়েছে নির্বাচনটাকে, ভোটাররা। মানে আমেরিকার ইতিহাসে এরকম কখনো ঘটে নাই যে এত হিউজ বিশাল টার্ন আউট। যারা টেক্সাসে আবার একটা ব্যবস্থা করছে, অনেক বড় অঙ্গরাজ্য তো, যে হেঁটে হেঁটে ভোট দেওয়ার মতো, গাড়ি ড্রাইভ করে যে আপনি ভোট দিবেন। এইভাবে 110,000 ভোটার্স দে হ্যাভ কাস্ট দেয়ার ভোট, এবং ইলেকশন কমিশন বলছে যে ইট ইজ অল রাইট, দেয়ার ইজ নাথিং। ট্রাম্পের লোকেরা যে আপত্তি তুলেছে, তারা বললো যে না, এইটা তো হবে না। তারপর ওই যে পেনসিলভেনিয়া, এবং এখানে আবার আরেকটা দেখলাম আমি ইস্যু, যে পোস্টাল ব্যালটের সিগনেচার, এখন কালকে একজন সিএনএন বলছিলেন যে এই সিগনেচার তো এইভাবে মিলিয়ে দেখলে খুবই মুশকিল হবে, কারণ 10 বছর আগে আমার যে সিগনেচার তখন ছিল, সেটা তো 10 বছর আমাদের প্রত্যেকেরই সিগনেচার কিন্তু বদলে যায়, একটু চেঞ্জ হয়ে যায়। তো এগুলো দিয়ে আসলে খুব জটিলতা তৈরি করবার একটা চেষ্টা হতে পারে। তবে আমার মনে হয় আরেকটা অ্যানালাইসিস দেখলাম, যেটা আমি বলছিলাম যে ফাউন্ডিং ফাদার্সরা এমন ভাবে ঠিক করেছে যে প্রত্যেকটা স্টেট, ছোট ছোট স্টেট, ভার্মন্ট, তারপর আপনার যে বললো নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা, বিশাল স্টেট নর্থ ডেকোটা, পপুলেশন কম। আমরা যখন ম্যাপে দেখি লাল অনেক বড় মনে হয়, কিন্তু লালের জায়গা বড়, লোক কম। আর ওইদিকে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক মিলে যা হয়, আর টেক্সাস মিলে। এখন কথা হচ্ছে যে আমরা এই যে সুইং স্টেটসের কনসেপ্টটা জানি, এখন এই 2 দিন বাকি, সবাই ভাবছে যে সুইং স্টেটসগুলো কোন দিকে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 10টার মতো সুইং স্টেট, যেখানে ট্রাম্প সবচেয়ে কাছাকাছি ছিল, একদম হাড্ডাহাড্ডি লড়াই, সেই 10টা সুইং স্টেটে এখন জো বাইডেন এগিয়ে আছে। এবং কিছু কিছু ইয়েতে 8-9% বেশি আছে। তো ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এই 2-3 দিনে এমন কোনো ডিফারেন্স হবে না যে সুইং স্টেটসে ড্রাস্টিক কোনো ডিফারেন্স আসবে। একটা বিষয় শাহিদুজ্জামান, যে গত নির্বাচনে যেটা বলা হয় যে রুরাল হোয়াইট আমেরিকানরা আসলে ট্রাম্পকে জিতিয়েছে, যারা ইউজুয়ালি আমেরিকান পলিটিক্স নিয়ে মাথা ঘামায় না, ভোট নিয়ে মাথা ঘামায় না। এবং কালকে আমি সিএনএন অ্যানালাইসিস দেখছিলাম যে বলা হচ্ছে এখনো 55-57% হোয়াইট ভোটার ট্রাম্পের পক্ষে। এখানে যদিও সিএনএন, আপনার জানি সিএনএন তো সবকিছু মিলিয়ে ট্রাম্পের অন্য ইন্টারপ্রিটেশন হচ্ছে যে হোয়াইটস এর মধ্যে নন কলেজ হোয়াইটস, নন কলেজ হোয়াইটস এর
একটা বড় সংখ্যা কিন্তু হচ্ছে এল্ডারলি আমেরিকানস। ট্রাম্প যে ট্যাকটিক্যাল এরারটা করলো গত কয়েকদিন থেকে, সে কোভিড নিয়ে ব্যঙ্গাত্মক সব কথা বলে যাচ্ছে। এই কয়েকদিন আগে সে কোভিড 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 এরকম মানে ভাবে মিথ্যাচারিতা এবং নাটক ড্রামা। অস্বাভাবিক একটা আমেরিকান সিটিং প্রেসিডেন্ট যে এইভাবে ক্যারিকেচার করতে পারে। এবং আজকে যে ঘটনাটা ঘটলো এটাই সবচেয়ে ন্যাক্কারজনক, যেটা ট্রাম্প, আমার ধারণা যে ট্রাম্পকে একেবারে মানে যে হোয়াইট ভোটের কথা বললেন না, এল্ডারলি হোয়াইট, তারা কিন্তু চোখ বন্ধ করে ট্রাম্পকে দিচ্ছে। তো এখন এল্ডারলি হোয়াইটসরা চিন্তা করছে যে সে যদি ডক্টরদেরকে এভাবে অপমান করে, সে বলছে যে ডক্টররা ইচ্ছা করেই ফুলিয়ে ফাঁপিয়ে সংখ্যা দেখায় কারণ তারা অনেক বেশি আর্ন করতে পারবে। আই হ্যাভ সিন আজকে সিএনএনে আপনার ডক্টরদের প্রতিনিধিরা এত ক্ষুণ্ণ হয়েছে যে কত ডক্টর তারা জীবন দিয়েছে, তারপর সার্ভিং সাপোর্টিং স্টাফদের মধ্যে অনেকেই জীবন দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু হোয়াইটসরা অনেকেই মেনে নেবে না। আর এইবার কিন্তু ইয়াং জেনারেশন হোয়াইট ভোটার্সদের টার্ন আউট সবচেয়ে বেশি যে কোনো সময়ের চেয়ে। ইয়াং জেনারেশন হোয়াইট ভোটার্সরা তাদের চিন্তাধারায় আমি মনে করি যে ট্রাম্প আসবে আমার মনে হয় না, বরং রিফর্মসের দিকে যারা রয়েছে। একটা জিনিস ঠিক যে ডেমোক্রেটসরা যদি সেনেট পেয়ে যায় তাহলে কিন্তু একটা সেনেট সাব কমিটির চেয়ারম্যান হিসেবে নাকি বার্নি স্যান্ডার্সকে আনবে। এবং এটাই ট্রাম্পের ইয়েরা সবচেয়ে বেশি যে ইউজ করছে, মানে ভেরি রং স্লোগানস, কিন্তু এগুলা সেল করে আবার যারা এগুলো কিনতে চায়, বাই করতে চায়। যেমন ধরেন এই যে র্যাডিক্যাল সোশ্যালিস্টস, কমিউনিস্টস, দে আর অ্যাবসলিউটলি অ্যানার্কিস্টস, রাস্তায় মারামারি হবে, ল অ্যান্ড অর্ডার থাকবে না, এইসব ইয়ে করে। অথচ জো বাইডেন কিন্তু তার সেদিনকার ডিবেটে ক্লিয়ারলি বলে দিচ্ছে, আই এম ইন চার্জ অ্যান্ড আই এম নট এ সোশ্যালিস্ট, ইউ উইল সি মাই প্রোগ্রাম। জো বাইডেনের যে দীর্ঘ অভিজ্ঞতা, এখানে দেখা যাবে যে স্যান্ডার্সের মতো লোক যদি ইনভলভড হয় জো বাইডেনের পলিসি মেকিংয়ে, আর এদিকে তো কমলা হ্যারিস রয়েছে, শি হ্যাজ অ্যান এজেন্ডা যেটা অনেকাংশেই কিন্তু রিফর্ম ওরিয়েন্টেড এবং অনেক বেশি আউটওয়ার্ড লুকিং। এবং কমলা হ্যারিসকে নিয়ে ট্রাম্প এবং তার একজন রিপাবলিকান সিনেটর মানে বেশ ব্যঙ্গাত্মকভাবে উচ্চারণ করছে, যেখানে দেখা যায় কিন্তু ভাইস প্রেসিডেন্টদের কি খুব বেশি কিছু করবার থাকে মার্কিন? it depends on মার্কিন the powers awarded to the vice president by the president. এমনিতে বলা হয় যে ভাইস প্রেসিডেন্ট ইজ a white elephant. একবার আমার মনে আছে জন কেনেডি যখন প্রেসিডেন্ট ছিল, এডওয়ার্ড কেনেডি তার ছোট ভাই টেড কেনেডি অ্যাটর্নি জেনারেল। তো টেড কেনেডি জন এফ কেনেডিকে বললো যে why did you have to appoint this old man as your VP? Couldn't you find anyone better? তো জন কেনেডি হেসে বলল, you don't think I'm going to die so soon, do you? ইয়াং প্রেসিডেন্ট, হ্যান্ডসাম প্রেসিডেন্ট। কিন্তু এমনই কপাল যে জনসন শুধু প্রেসিডেন্টই হলো না, হি বিকেম ওয়ান অফ দ্য মোস্ট আর্টিকুলেট প্রেসিডেন্ট। যদিও ভিয়েতনাম ওয়ার তার সময় সবচেয়ে বেশি চলছে, তার সময় কিন্তু নিউ ডিল, তারপর ব্ল্যাকদের ভোটিং রাইটস, তারপর অনেকাংশেই আমেরিকার রিফর্মসগুলো তার সময় আসছে। তো কমলা হ্যারিসের বেলায় যে আসার কথাগুলো হচ্ছে যে একটা হয়তো নেগেটিভ পয়েন্ট অনেকে বলবে যে তার তো ইন্ডিয়ান অরিজিন, সে ফার্স্ট জেনারেশন আমেরিকান, কিন্তু তারপর মনে রাখতে হবে শি হ্যাজ বিন দ্য সেনেটর অফ ক্যালিফোর্নিয়া, যেখানে আর কি অত্যন্ত কম্পিটিটিভ। তার আগে সে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিল এবং সাকসেসফুলি অনেকগুলা কেস ফাইট করছে। তার মেজর কনসার্নস এখন হচ্ছে পুলিশ রিফর্মস, তারপর ধরেন ইমিগ্রেশন রিলেটেড অল দ্য রেসপন্সিবিলিটিস। কাজেই আপনি দেখেন একজন হোয়াইট মহিলা সে আক্ষেপ করে বলছে যে আমি বাইডেনকে দেবো না কারণ তার বয়স অনেক বেশি, সে বাঁচবে না, তারপর এই কমলা হ্যারিস আসবে, এরকম একটা কিন্তু প্রেজুডিস আছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে কমলা হ্যারিস কিন্তু সাকসেসফুলি ইফেক্টিভলি সাপোর্ট দিচ্ছে। শি ইজ গোয়িং টু টেক্সাস। টেক্সাসে সবচেয়ে বেশি বলে ঘাঁটি, একটা বড় ঘাঁটি লালদের, কিন্তু এই টেক্সাসেও এখন মনে করা হচ্ছে যে যদি সম্ভব হয় হতেও পারে। ইয়াং জেনারেশন যারা ভোটার্স, ওভারওয়েলমিং বলা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে হোয়াইটসরাই বেশি, এবং এরা অনেকাংশেই কিন্তু ওই যে বার্নি স্যান্ডার্সদের কথা বললাম একটু আগে, এরা কিন্তু ইয়াং কলেজ গোয়ার্স কিন্তু সব বার্নি স্যান্ডার্সের ডিসাইবল ছিল, কারণ স্যান্ডার্স ওদের কলেজ ফিজ কনসিড করবে, ইয়ে করবে, এগুলো অনেক বেশি আশ্বাস দিচ্ছিল। কাজে ইয়াং জেনারেশন হোয়াইটস যদি আপনি ধরেন, ওল্ডার জেনারেশন হোয়াইটস যদি ধরেন, তাতে থাকে কি আর বাকি থাকে এই যে মিড লেভেল প্রফেশনালস হোয়াইট, এরাই হচ্ছে ট্রাম্পের মেইন শক্তি। এবং ব্ল্যাকসদের মধ্যে কিছু এন্টারপ্রিনিয়র গ্রুপ আছে,
ভার্নন স্যান্ডার্স নামে একজন ব্ল্যাক সেনেট ক্যান্ডিডেট জর্জিয়াতে, হি ইজ স্ট্রং সাপোর্টার অফ ট্রাম্প। কিন্তু আপাত দৃষ্টিতে এরকম দু একজন এক্সেপশন ছাড়া ব্ল্যাক উইমেন, সাবারবান হোয়াইট উইমেন, শহরে যারা থাকছে, এরা কিন্তু ট্রাম্প থেকে শিফট করে সব বিয়েতে চলে আসছে। কাজে আমার এক্সপেকটেশন হচ্ছে, হুমায়ুন আমার সাথে এগ্রি নাও করতে পারে, আমার এক্সপেকটেশন হচ্ছে যে 270 রিকোয়ার্ড, ইট মে ইভেন গো আপ টু 350। এক্সপেকটেশন, 350 350-তে চলে যাবে, এমন একটা সংখ্যায় যাবে যে ট্রাম্প যে ওই যে আটকে রাখবে, ধরে রাখবে, ওই স্কোপই হয়তো থাকবে না। জি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, জাস্ট প্রফেসর সাইদুজ্জামানের কথা এসেছে যে ট্রাম্প এক ধরনের রেসিজমকে উৎসাহিত করেছে একদম গত নির্বাচনের আগ থেকেই। কোভিড কিভাবে ম্যানেজ করলো সেটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। কিন্তু যে কথাগুলো বলে ট্রাম্প আসলে গতবার প্রেসিডেন্ট হয়েছে বা ভোটারদেরকে আকৃষ্ট করেছে যে আমেরিকা ফার্স্ট, আগেই তারপরে সে আমেরিকান ইকোনমিকে, যেটা এখনও সে বলছে সে করেছে, এত জব ক্রিয়েট করবে, ইন্ডাস্ট্রিগুলোকে সে পুনরুজ্জীবিত করবে। আপনার কি ধারণা যে এই যে কথাগুলো বলে তিনি ভোট নিয়েছিলেন, সেটি আসলে সেই অঙ্গীকার তিনি কতটা করুন, যেহেতু আপনি বলেছেন যেটা রেফারেন্ডামের মতো হবে, সেই জায়গায় তিনি কতটা সফল, যেটা আসলে আমেরিকানদেরকে খুব বেশি আকৃষ্ট করে? ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন করলেন। কয়েকটা বিষয় বলব। একটা হচ্ছে যে বিষয়টা বা যে প্রক্রিয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের উত্থান, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু কজ নন, তিনি কিন্তু কনসিকুয়েন্স। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের গত 30 বছর যদি ধরেন আপনি, গত 30 বছরের বিবর্তনের এই একটা টার্নিং পয়েন্ট এখন আমরা এসেছি। বিবর্তনের দুইটা বড় ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভিন্নভাবে কিন্তু প্রভাবিত করেছে। 2-3টা আছে। অর্থনৈতিকভাবে দুটো ঘটনা। 1992-তে যখন ন্যাফটা চুক্তি করে, এই ন্যাফটা চুক্তির ফলে যেটা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রধান শক্তি ছিল ম্যানুফ্যাকচারিং পাওয়ার। এই ম্যানুফ্যাকচারিং পাওয়ারটা কিন্তু ট্রান্সফার হয়েছে, শিফট হয়েছে টুয়ার্ডস মেক্সিকো বিকজ অফ দ্য লেবার কস্ট। আমেরিকান হোয়াইট মিডওয়েস্টার্ন, যেটাকে পেনসিলভেনিয়া, মিশিগান, ওহাইও, উইসকনসিন, এন্টায়ার বেল্টটা ছিল কিন্তু ম্যানুফ্যাকচারিং বেল্ট। এই যে গাড়ির ফ্যাক্টরি যেগুলো দেখবেন, এগুলো আমরা ছোট সময় থেকে শুনছি। এই একটা ধাক্কা ফলে হয়েছে কি, এই অঞ্চলে কিন্তু বড় ধরনের একটা আনএমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হয়েছে। এবং এখানে যেমন শহীদ বলছিল, কলেজ পাস না এইরকম সাদারা এই অঞ্চল এই কাজগুলো করবে। যখন এখান থেকে ম্যানুফ্যাকচারিং আউট হয়ে যায়, তখন কিন্তু এই লোকগুলো আনএমপ্লয়েড হয়ে যায় এবং তারা সত্যি সত্যি তখন কিন্তু তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে। কারণ আনএমপ্লয়মেন্ট না থাকা মানে তো বিরাট। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যেখানে জেনারেশনস আফটার জেনারেশন তারা নির্বিবাদে এবং তারা নিশ্চিন্তভাবে জীবনযাপন করেছে, তাদের যতখানি জীবনযাত্রার যতখানি জিনিস পাওয়া তারা পেয়েছে। 2001 সালে যখন চীন আবার WTOর সদস্য হলো, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার চীনাদের জন্য উন্মুক্ত হয়ে গেল। তখন চীন সস্তায় জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র দিতে থাকলো, মার্কিনিরাও সস্তায় জিনিস পাওয়া যায়, তারাও সেগুলি সস্তা জিনিস গ্রহণ করা শুরু। এর মাঝখানে যেটা যে এই যে ম্যানুফ্যাকচারিং পাওয়ার, যেটা আমেরিকা, যে ম্যানুফ্যাকচারিং পাওয়ারটা শক্তি ছিল মূলত হোয়াইট নন কলেজ গ্রুপ, এরা কিন্তু আনএমপ্লয়মেন্টের দিকে চলে যায়। এই গ্রুপটা এক পর্যায়ে এসে 2008 সালে যখন ইকোনমিক ক্রাইসিস হয়েছিল ইরাক ওয়ারের ফল হিসাবে, তখন তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে, তাদের এক্সপেকটেশন ছিল যে এই লোকটা হয়তো আমাদের সামাজিকভাবে দেখবে, আমাদের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করে, ইত্যাদি ইত্যাদি। আমি বলবো ওবামার কথা বলছি। যখন ওবামার আমল এটা হয়নি, তখনই কিন্তু তারা সুইং করলো টু দ্য রাইট। এবং এই যে আমেরিকা ফার্স্ট বলে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা দিল, তারা এর মধ্যে দেখলো যে ভাই এই লোকটা তো আমার কথা বলছে, আমার এখানে ম্যানুফ্যাকচারিং ফেরত আসবে, আমি আবার এমপ্লয়মেন্ট পাবো। এবং এই গ্রুপটা তখন ডোনাল্ড ট্রাম্পকে দিল। এখানে আরেকটা কথা বলে রাখি, তাহলে ওবামা এবং বুশ কিভাবে টিকে থাকলো? টেকনোলজির কারণে, যে শহীদ বলছিল, ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্টে একটা নূতন যারা টেকনোলজি ওরিয়েন্টেড জেনারেশন তৈরি হলো, যারা কিন্তু টেকনোলজি, কানেক্টিভিটি উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড,
এইগুলো দিয়ে তারা কিন্তু আমেরিকান ইকোনমিকে উপর দিকে তুলে আনলো, কিন্তু ম্যানুফ্যাকচারিং এর যারা ছিল তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো কাজে আমেরিকা ডিভাইডেড হতে শুরু করলো। কিন্তু এই ডিভিশনেরই ফল কিন্তু আমরা দেখছি প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার প্রশ্নের জবাব, প্রেসিডেন্ট ট্রাম্প করতে পেরেছেন। তিনি চীনের বিরুদ্ধে ট্যারিফ যুদ্ধ করেছেন, তাতে চীনের কোনো ক্ষতি হয়নি, ক্ষতিটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে। এমপ্লয়মেন্ট তৈরি করবেন বলে বলেছিলেন, সেটাও তিনি পারেননি। কারণ হলো যে এখন এত ইন্টিগ্রেটেড ভ্যালু চেইন হয়ে আছে গ্লোবালি, আপনি একটা বাদ দিয়ে আরেকটা করতে পারবেন না। কারণ গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে হার্লে ডেভিডসন কোম্পানি, যেটা যে মোটরসাইকেল সারা পৃথিবীর মানুষ জানে, হার্লে ডেভিডসন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে তিনি মনে আছে অ্যালুমিনিয়াম স্টিলের উপরে ট্যাক্স বাড়িয়ে দিলেন। তখন তাদের জন্য প্রবলেম হয়ে গেল, কারণ এই অ্যালুমিনিয়াম এবং স্টিলটা আসে বাইরে থেকে, কাজে ট্যাক্স বেড়ে গেলে কস্ট বেড়ে যাচ্ছে। তখন তারা এই হার্লে ডেভিডসন মোটরসাইকেল কোম্পানির মতো কোম্পানি আমেরিকাতে সরে গিয়ে ইউরোপে তারা চলে গেল, কারণ তারা তো সারা গ্লোবালি তারা তাদের ব্যবসা করতে হয়। এরকম অনেকগুলো আমেরিকান কোম্পানি কিন্তু এই ট্যাক্সের কারণে আমেরিকা থেকে বাইরে বেরিয়ে চলে যায়। ফলে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাগুলো বলেছেন বেশিরভাগ কথাই কিন্তু তিনি পারেননি। না পারার, সফল না হওয়ার কারণেই কিন্তু আমরা দেখছি তিনি এখন ওই রিলিজিয়ান এবং রেস, এই দুটো কার্ড খুব ব্যবহার করছেন, এবং সেটা বেশ কিছুদিন ধরে তিনি আস্তে আস্তে কিন্তু এটাকে আপনি বলতে পারেন যে এটাকে প্রমোট করছেন, এবং এখন সরাসরিভাবেই তিনি এই রেস কার্ড খেলছেন। এবং আমার ধারণা এটা কিছু কিছু তার হোয়াইট গ্রুপকে বা হোয়াইট যারা এক্সট্রিম আছে, রেডিক্যাল ভিউ হোল্ড করে, তাদের কাছ থেকে তিনি সমর্থন পেলেও সাধারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ তারা কিন্তু এটাকে ভালো দেখছে না। কারণ তারা এটা বুঝতে পারছে যে এই ধরনের গ্রুপগুলো বা এই আইডিওলজি যদি প্রমোট করা হয় তাহলে সোশ্যাল ডিসকন্টেন্ট বাড়বে, এবং এর মধ্যে ব্ল্যাক লাইভস ম্যাটার এসে আবার কিন্তু জিনিসটা আরো কমপ্লিকেট করেছে, কারণ সোশ্যাল জাস্টিস ইস্যু এসে গেছে সামনে, রেসিয়াল ইকুয়ালিটির বিষয়টা এসে গেছে। এবং এই ইস্যুগুলো আসবার পরে অনেক সাদা চামড়ার মানুষও কিন্তু এখন সচেতন হয়েছেন যে এই মানুষগুলোকে যদি আমরা সত্যি সত্যি সমাজে ইন্টিগ্রেট না করতে পারি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাবে না, এবং আমরা ইকুয়ালিটির দেশ বলে যে রেপুটেশনটা তৈরি করেছি এটা টিকে থাকবে না। ফলে সাদাদের অনেকেই কিন্তু এখন এই ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন বা ট্রাম্প থেকে সরবার জন্য তারা বায়তারা করছেন। তার কারণ হলো যে এই ইস্যুসগুলো প্লাস কোভিডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কালার্ড পিপল, মানে আপনি যদি বলেন আফ্রিকান আমেরিকানস, এশিয়ানস, ওরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সাদাদের মধ্যেও কিন্তু একটা বেশ বড় অংশ, 2.25 লাখের উপর লোক মারা গেছে। এগুলি সব তো আর কালো না, বহু সব সাদা চামড়া লোকও আছে। এখন কোভিড দুর্ভাগ্য হচ্ছে, এটা হয়তো বা আমি জানি না কি ফলাফল হবে নির্বাচনে, কিন্তু যেগুলো সুইংসের বন্ধু শহীদ যেটা বলল, পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, এই সবগুলো জায়গায় কিন্তু কোভিড বাড়ছে। এখন কি দাঁড়ালো, এবং বারবার কারণটা কিন্তু লক্ষ্য করবেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এখানে গিয়ে স্বাস্থ্যবিধি না মেনে লোকজনকে নিয়ে মিটিং করেছেন, তিনি বড় বড় জনসভা করেছেন, এর ফলে কিন্তু এগুলো স্প্রেডার হিসেবে কাজ করেছে, এখন এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কাজে এটাও কিন্তু আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে যেতে পারে এই অবস্থাটা। ইকোনমির কথা যদি বলেন, ইকোনমি গত মার্চ মাস বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইকোনমি অন্তত রাজনীতির জন্য ব্যবহার করার জন্য ইকোনমি ভালো জায়গায় ছিল, এটা সত্যি কথা। আনএমপ্লয়মেন্ট ওয়াজ দ্য লোয়েস্ট 50 বছরে, কিন্তু কোভিড এসে কিন্তু এই যে এখন একেবারে ধস নামিয়ে দিয়েছে। কাজেই প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এখন এই কোভিড, ধসনামা অর্থনীতি, রেশিয়াল ইনজাস্টিস, জাস্টিস ইস্যু, হেলথ ইস্যু, আরেকটা বড় জিনিস হচ্ছে কি হেলথ, ওবামা কেয়ারের আন্ডারে যদি ওবামা কেয়ারটা বাতিল হয় এখন 23 মিলিয়ন, খেয়াল করবেন 2,30,00,000 লোক তাদের হেলথ কাভারেজ হারাবে। এই লোকগুলো কি কাকে ভোট দেবে আমাকে বলেন? তো কাজেই অনেক ইস্যু আসে যে ইস্যুগুলো স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিপজ্জনক। আরেকটা বিষয় যে ছোট্ট করে যদি আপনি আমাদেরকে বলেন, যে আমরা জানি যে আমেরিকান পলিটিক্সকে যে শক্তিগুলো নিয়ন্ত্রণ করে বা নির্বাচনকেও, তার মধ্যে 3টে শক্তিকে আমরা প্রধানত দেখতে পাই। একটি হচ্ছে যে আপনার ধর্মীয় গোষ্ঠী, সেকেন্ড হচ্ছে কর্পোরেট হাউসগুলো, সেখানে খুবই বড় ভূমিকা রাখে, আর একটা হচ্ছে ইসরায়েলের ভূমিকা বা ইহুদিদের একটা ভূমিকা আমেরিকান পলিটিক্সে খুব গুরুত্বপূর্ণ। যদিও তারা সংখ্যায় কম, কিন্তু আমরা জানি অর্থ, অস্ত্র, মেধা,
জ্ঞান বিজ্ঞান মিডিয়া সব জায়গায় তাদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি, সারা পৃথিবীর সবচেয়ে বেশি। তো এই তিন জায়গায় কি মনে হচ্ছে এই নির্বাচনী? ধন্যবাদ আবারও আপনাকে। শেষটা দিয়ে শুরু করি। ইহুদিদের একটা বা যারা ইসরায়েলি লবির একটা বড় জায়গা হচ্ছে মিডিয়া। আপনি খেয়াল করবেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মিডিয়াগুলো তারা তাদের কন্ট্রোল নিয়ন্ত্রণে। করে। সেটা নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে তারা কেউ কিন্তু ট্রাম্পের পক্ষে নাই। ফক্স আছে, ফক্স তো একটা বরাবরই তার আছে, পক্ষে, বরাবরই। কিন্তু জেনারেল মিডিয়া যদি আপনি বলেন তারা নাই। এবং এখানে ইহুদিদের যদি বলি, যারা খুব পাওয়ারফুল লবি ইন দ্য ইউএস, তারাও কিন্তু ডিভাইডেড এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি পলিসির মধ্যে যেটা করছেন, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে হ্যাঁ উনি একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট করেছেন, কিন্তু ইহুদিদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে এটা দীর্ঘমেয়াদে ইসরায়েলের জন্য নিরাপদ জায়গা তৈরি করছে না। তো কাজে ওটা ডিভাইডেড হাউস হয়ে আছে। কিন্তু যে কর্পোরেট ওয়ার্ল্ডে আসেন, কর্পোরেট ওয়ার্ল্ড বাইডেনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ছিল, বাইডেনের ব্যাপারে তাদের একটু রিজার্ভেশন ছিল। গত 2-3 সপ্তাহ ধরে কিন্তু ওয়াল স্ট্রিট, বড় বড় যা ইনভেস্টমেন্ট ব্যাংকার যারা আছে, তারা কিন্তু এখন বলছেন যে ডোনাল্ড যদি বাইডেন ক্ষমতায় আসেন, তাইলে তিনি যে ইনভেস্টমেন্টের প্রপোজাল দিচ্ছেন, এটা ক্লাইমেট বেসড বলেন, স্টিমুলাস প্যাকেজ বলেন, আদার ফ্যাসিলিটিসগুলো, এতে করে ইকোনমির উপর একটা ইতিবাচক প্রভাব আসবে। এবং তারা কিন্তু আমার ধারণা এখন মোটামুটি বাইডেনের ব্যাপারে কোনো তাদের রিজার্ভেশন আছে এটা মনে হচ্ছে না এখন। ডোনাল্ড ট্রাম্প আসলে ভালো, তাতে কোনো অসুবিধা নেই। তো কাজেই সেটাও ডিভাইডেড হাউস হয়ে আছে। আর যেটা ইভাঞ্জেলিক্যালদের কথা বলছেন, ইভাঞ্জেলিক্যালরা মোটামুটি ধরে নিতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে এখনো আছে। কিন্তু ইভাঞ্জেলিক্যালরা তো মার্কিন যুক্তরাষ্ট্র, মানে বেশিরভাগ লোক খ্রিস্ট ধর্মের হলেও তারা সকলেই যে রেডিক্যাল ভিউ হোল্ড করে তা কিন্তু নয়। ইভাঞ্জেলিক্যালসরা একটা পার্টিকুলার গ্রুপ, এদের ইনফ্লুয়েন্স কিছু অংশের মধ্যে আছে, কিন্তু বড় অংশ আমি মনে করি যে তারা ধর্মচর্চা করে বা তারা বিশ্বাস করে, কিন্তু চর্চার দিক থেকে তারা কিন্তু আপনি বলতে পারেন যে চর্চা নিরপেক্ষ। তো কাজে সেই জায়গায় আমার ধারণা যে ডোনাল্ড ট্রাম্প সবটুকু সুবিধা পাবেন ইভাঞ্জেলিক্যালদের, হয়তো কিছু অংশ তাকে সাপোর্ট করবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্ট ধর্মে বিশ্বাসী বেশিরভাগ জনগণ হয়তো সেটা সমর্থন নাও করবে। প্রফেসর শাহিদুজ্জামান, জিও পলিটিক্সের ক্ষেত্রে আসলে এই কার কে এগিয়ে থাকবেন আপনি মনে করেন সেই কনসিডারেশন থেকে? আমরা জানি যে পশ্চিম এখন মোটামুটি চীনের ব্যাপারে সকলেরই অ্যালার্জি আছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, আমরা অস্ট্রেলিয়ার কথা বলি, কানাডার কথা বলি, কিংবা ইউরোপের দুই একটি ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে সবাই চীনের ব্যাপারে প্রচণ্ড মানে তাদের কনসার্ন আছে। এবং সেই জায়গাটাতে ডোনাল্ড ট্রাম্প আসলে কতটা ভূমিকা রাখতে পেরেছেন বা নেতৃত্বের জায়গা নিতে পেরেছেন? আমরা বিতর্কে তো দেখছি তার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত চীনে আছে, সেই প্রসঙ্গে বাদ দিলাম। রাশিয়ার সঙ্গে পুটিনের সঙ্গে তার বৈঠক নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে, তিনি একা কথা বলেছেন হোয়াইট হাউসের সমস্ত স্টাফদের বাইরে রেখে, সেটি একটি বড় বিতর্ক একসময় তুলেছে। যদিও ট্রাম্প দাবি করছেন যে আমি নর্থ কোরিয়ার সঙ্গে, আমার সঙ্গে তো মানে আমার আমলে তো যুদ্ধ হয়নি, মানে আমি তার সঙ্গে তো রকেটম্যানের সঙ্গে বৈঠক টৈঠক করে তিনি সব কিছু ম্যানেজ করতে পেরেছেন, এটাও তার একটা দাবি আছে। মধ্যপ্রাচ্যকে তিনি মোটামুটিভাবে একটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে রাখতে পেরেছেন বলে তিনি দাবি করছেন। ইসরায়েলের প্রসঙ্গ তো আসলেই সেখানে। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে আসলে? খুব ইন্টারেস্টিং, এটা ভেরি ভেরি পার্টিনেন্ট প্রশ্ন দিল। দেখেন, জিওপলিটিক্যালি যদি আপনি দেখেন, ট্রাম্পের কিন্তু পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডই নাই। সে ব্যবসায়ী এবং সে কতগুলো ধারণা নিয়ে আসছে। তার মেইন গুরু ছিল স্টিভ ব্যানন বলে একজন শ্বেতাঙ্গ পন্থী ব্যক্তিত্ব, যিনি অন্যরকমভাবে চিন্তা করত। স্টিভ ব্যাননের চিন্তাধারার প্রতি সম্পূর্ণ অনুগত ছিল ট্রাম্প। এবং স্টিভ ব্যাননের ইয়ে ছিল যে স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখনও আমরা স্নায়ুযুদ্ধ সাইকোলজির মধ্যে ডুবে আছি। স্নায়ুযুদ্ধ যদি সত্যিকার অর্থে শেষ করতে হয়, রাশিয়ার সাথে স্বাভাবিক সম্পর্ক করতে হবে। ট্রাম্পও এটা খুব পছন্দ করত। রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করলে আর্মস এক্সপেন্ডিচার কমে যাবে, আর্মস কন্ট্রোলে প্রচণ্ড অগ্রগতি হবে। ট্রাম্প কিন্তু ফার্স্ট টার্মে অনেক 2 বছরই সে চেষ্টা করছে কোনোভাবে রাশিয়ার সাথে বিল্ড আপ করা, কিন্তু কংগ্রেস আর ডেমোক্র্যাটসরা হাড্ডাহাড্ডিভাবে এটা অ্যাভয়েড করেছে।
আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগলো, জিওপলিটিক্যাল টার্মসে চিন্তা করলে আমরা সবসময় ভাবি যে ডেমোক্রেটসরা বোধহয় মোর লিবারেল, অ্যাকোমোডেটিং, কিন্তু রিয়েল লাইফে দেখা যায় গত 4 বছরে ট্রাম্পের এক্সপিরিয়েন্সে ডেমোক্রেটিক ডমিনেটেড যে কংগ্রেস, তারা একদম রাশিয়ার সাথে কোনো রকমের অ্যাকোমোডেশন বা পুতিনকে আস্থায় নেয়া এটা করেনি। অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি চেয়েছে যে রাশিয়া এখনও স্নায়ুযুদ্ধের মতো আমেরিকার শ্রেষ্ঠ এনিমি হিসেবে চিহ্নিত হোক। এই প্রেক্ষাপটে চীন মানে রাশিয়া যেন তার হারানো শক্তি পুনরুদ্ধার করতে না পারে, সেটাই হচ্ছে তাদের, এবং এটা ডেমোক্রেটিক, যেটা পুতিন তার চেষ্টা করছে একটা এক ধরনের ইমেজ দাঁড় করানো যে রাশিয়া তার হারানো ঐতিহ্য ফেরত আসছে। পেছনে কাজ করেছে যে পুতিন ক্লিয়ারলি ধরা পড়ে গেছে আপনার সাইবার ওয়ারফেয়ার মাধ্যমে, যে যেভাবে ট্রাম্পকে ব্যাকআপ করেছে এতে কোনো সন্দেহ ছিল না। এটাও ডেমোক্রেটসদের একটা রাগের কারণ। চীনের ব্যাপারে কিন্তু ডেমোক্রেটসরা এইরকমভাবে কনফ্রন্টেশনাল ছিল না। ট্রাম্পের ধারণা হচ্ছে জিওপলিটিক্যাল টার্মসে, অফকোর্স তার সময় বাস্তবতা সামনে চলে আসছে, সাউথ চায়না সিতে চাইনিজ ক্লেইমস, এটাই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা মূল ক্ষেত্র। এবং ট্রাম্পের যে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, যার পেছনে বলা যায় যে স্টিভ ব্যাননের অত্যন্ত শক্তিশালী কন্ট্রিবিউশন ছিল, এবং সে কিন্তু বারবার অ্যাগ্রিও করছে। স্টিভ ব্যাননের ধারণা ছিল যে চীনের সাথেও একটা অ্যাকোমোডেশনে আসা যায়, রাশিয়ার সাথেও আসা যায়, নেটো ইজ আউটডেটেড, উই ডোন্ট হ্যাভ টু ব্যাক দ্য ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, এবং আমেরিকা বাই ইটসেলফ, অনেকটা বলা যায় যে ফোর্ট্রেস আমেরিকার চিন্তাধারা তখন ছিল। কিন্তু যেভাবেই হোক না কেন ট্রাম্পকে রাশিয়ার সাথে অ্যাকোমোডেশনে আসতে দেয়নি, ডেমোক্রেটসরাই দেয়নি। ট্রাম্প গোপনে গোপনে একটা ছিল, কমিউনিকেশন ছিল বলা হয় পুতিনের সাথে, কিন্তু সেটাকে বেশি দূর এগুতে দেয় নাই। তারপরে ট্রাম্প ঝুঁকে পড়লো ইন্ডিয়ার সাথে একটা অ্যাকোমোডেশন করা। ইভেন টার্কির এরডোগানের সাথেও কিন্তু তার একটা ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং ছিল। এরডোগান যতই হোক যে রিবেল উইদিন দ্য নেটো, রাশিয়ার সাথে আলাদা সম্পর্ক করতেছে, ইসলামিক ব্লককে জাগ্রত করছে, ইউরোপিয়ান ইউনিয়নকে সে পাত্তা দেয় না, বলতে গেলে কামাল আতাতুর্কের অ্যান্টি ক্লাইম্যাক্স ছিল। ট্রাম্প কিন্তু ভিতরে ভিতরে এরডোগানের সাথে তার সরাসরি যোগাযোগ খুব ভালো ছিল। আরেকটা ব্যাপার, আপনি জিওপলিটিক্যাল টার্মসে চিন্তা করলে অনেকে বলে যে নর্থ কোরিয়াকে তো সে টেইম করতে চেষ্টা করছে। এখানে কিন্তু ট্রাম্প স্টার্টটা যখন করলো প্রচণ্ড আন্তর্জাতিক অ্যাটেনশন পেয়েছিল। ট্রাম্প নিজেকে পোর্ট্রে করলো যে একটা নতুন ব্রেক থ্রু করবে। তার এখানে একটা সিম্পলিসিটি ছিল, সে ভেবেছে যে নর্থ কোরিয়ার ডিক্টেটরকে এনে বেশ বোঝালে আদর করলে সে নিউক্লিয়ার থেকে বের হয়ে আসবে। অর্থাৎ লিবিয়ান মডেলটা প্রয়োগ করতে চেষ্টা করেছে। কিন্তু আমরা সবাই জানি যে লিবিয়ান মডেল কত ভয়াবহভাবে গাদ্দাফিকে শেষ করে দিল। মানে গাদ্দাফিকে ট্রাস্টে নিয়ে পরে গাদ্দাফিকে ডাম্প করলো, অ্যান্ড লিবিয়া লস্ট অল ইটস নিউক্লিয়ার প্রিপারেশন। এই একই প্রয়োগ চিন্তাধারা নর্থ কোরিয়ায় চেষ্টা করতে যেয়ে ইট ফেইল্ড, এবং ফলে কি হলো, ট্রাম্প কিছুই পেল না, বরং নর্থ কোরিয়ান ডিক্টেটর একটা ইন্টারন্যাশনাল লেজিটিমেসি পেল, ইন্টারন্যাশনাল এক্সপোজার পেল। এবং আজকে নর্থ কোরিয়াকে কেউ পারায়া স্টেট বলে ওইভাবে আর দেখে না। নর্থ কোরিয়ার একটা স্ট্যান্ডিং আছে এবং সে চাচ্ছে যে একটা ইকোনমিক মেইন স্ট্রিমে আসবে। চীনও চায় যে নর্থ কোরিয়াকে নিয়ে আসবে। ট্রাম্পের সবচেয়ে বড় ব্যর্থতা, এবং আমি বলবো জিওপলিটিক্যাল ডিস্টরশন, তাও ইসরায়েলের হাতে পড়ে, সেটা ছিল হিজ অ্যাটিটিউড টু ইরান। এটাই কিন্তু আমি বলবো ফরেন পলিসির ট্রাম্পের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ইউরোপকে বাদ দিয়ে, ডেমোক্রেটিক পার্টিকে বাদ দিয়ে, এমনকি মেইন স্ট্রিম স্টেট ডিপার্টমেন্টের ওপিনিয়নকে বাদ দিয়ে সে অ্যাবসলিউটলি ইললজিক্যালি ইরানকে একটা যুদ্ধের টার্গেটে ঠেলে দিল। এবং এর পেছনে কে রয়েছে, এটাও একটা ট্রাম্পের যে আমি বলবো সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তার নাইভ, অশিক্ষিত সান ইন ল ক্রুশনার। এই ক্রুশনার, এই লোক, হি লুকস লাইক এ টিনেজার, এবং তার বয়স কত, হয়তো 40ও হবে না। ক্রুশনার ওয়াজ প্লেইং এ মেজর রোল, সিনিয়র অ্যাডভাইজার। চিন্তা করেন, তার ডানে বসে বল্টন চলে গেল, তারপর চারটা জেনারেলস নাম করা, জেনারেল কেলি, জেনারেল ম্যাটিস, তারপর জেনারেল ম্যাকমাস্টার্স, মনে আছে বোধহয়, তারা একেবারে বলতে গেলে আমেরিকান আর্মিতে সবচেয়ে রেসপেক্টেবল জেনারেল, তাদেরকে মানে রীতিমতো বিদায় করে দিল। চলে আসলো কৃষ্ণার এসে যেসব ডিলগুলো করলো মধ্যপ্রাচ্যে, আই ক্যান টেল ইউ দ্যাট দিজ আর অ্যাবসলিউটলি সুইসাইডাল।
সৌদি আরবিয়াকে ইয়েকে দিয়ে, আরেকটা দেশ, 2-3টা দেশকে দিয়ে ওই ইসরায়েলকে রিকগনিশন এনে, কিন্তু মাঝখানে আমেরিকা লস্ট ইটস ক্রেডিবিলিটি কমপ্লিটলি। গোলান হাইটস যে সিরিয়ার অংশ, এটা অনেক আগে থেকেই 68 থেকেই কিন্তু আমেরিকা কমিট করে আসছে যে সিরিয়া শেষ পর্যন্ত গোলান হাইটস পাবে। নগ্নভাবে ট্রাম্প গোলান হাইটসকে দিয়ে দিয়ে সে কি করলো, একটা পলিসি অফ অ্যানেক্সেশনকে জায়েজ করে দিল। এবং ইসরায়েলের যে নেতানিয়াহুর যে প্রচণ্ড যে ঔদ্ধত্য, যেটা আমি বলবো ওবামার সময় হিলারি ক্লিন্টনের আশকারাতেই গড়ে উঠেছিল, সেই এই ইসরায়েলি এক্সপ্যানশনকে সে আরও বৈধতা দিল। ট্রাম্পের সময় কি ঘটলো দেখেন, মধ্যপ্রাচ্যে ওয়ান স্টেট থিওরিটাই মনে হয় যেন সামনে চলে আসলো, প্যালেস্টাইন রাষ্ট্রের ধারণা শেষ হয়ে গেল। এখানে একটাই আশার জিনিস হচ্ছে, আমি মনে করি যে জো বাইডেনের কিন্তু ব্যাপক অভিজ্ঞতা রয়েছে সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে। এমনকি আপনি যদি ইয়েকেও দেখেন, কমলা হ্যারিস, ইন্টারেস্টিংলি অলদো শি ইজ অফ ইন্ডিয়ান অরিজিন, তার বাবা অবশ্য জ্যামাইকান, ইন্ডিয়ান অরিজিন হওয়ার সত্ত্বেও কিন্তু সে কাশ্মীরের ব্যাপারে she has shown a lot of respect to the right of self-determination. অরুন্ধতী রায় যেই চিন্তাধারায় কথা বলছে, তবে সেখানে সে যেতে পারবে না, কারণ সুজান রাইসই বোধহয় আসবে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে। সুজান রাইসকে ভাইস প্রেসিডেন্টের পদে রাখার কথা ছিল, কিন্তু সুজান রাইস আমার মনে হয় she got the পোস্ট, সেখানে আসবে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, একটু জাস্ট 2-3টা আপনার সাথে খুব বেশি সময় নেই, এই প্রসঙ্গে যেটি নিয়ে আমরা কথা বলছিলাম সেই প্রসঙ্গে আপনার মতামত একটু শুনতে চাইব। দক্ষিণ এশিয়ায় কি হবে সেটি একটু বুঝতে চাইব, যেটি মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক দুজনই প্রতিষ্ঠা করবার একটা চেষ্টা করেছেন। এখন পর্যন্ত সর্বশেষ নির্বাচনের আগেও দেখলাম দুই দেশের মধ্যে এক ধরনের সখ্যতা বা চুক্তি চাই, যেভাবেই ব্যাখ্যা করি না কেন। আর তৃতীয় প্রশ্ন যেটা আমি একটু ছোট করে আপনার কাছ থেকে শুনতে চাইব, যে যেই হন না কেন প্রেসিডেন্ট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট খুবই গুরুত্বপূর্ণ তার স্বস্তির জন্য, কাজ করবার জন্য, সুবিধার জন্য, যদিও চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাতে আসলে অবস্থানটা আপনি কি দেখেন? ওকে, ধন্যবাদ। ট্রাম্পের জন্য কি হবে বা বাইডেনের জন্য কি হবে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বর্তমান যে হাউস আছে তাতে কিন্তু ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ, এবং মনে করা হচ্ছে যে তারা ডেমোক্রেটরা তাদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পারবে। সিনেটটা একটু ট্রিকি, 42, 52, 48 হয়ে আছে। এখন সেখানে মনে করা হচ্ছে 6টা সিনেট নির্বাচনে বা ক্যান্ডিডেট এখন চ্যালেঞ্জের মুখে আছে, এবং সেখানে জেনারেল ইমপ্রেশন হচ্ছে যে হয়তো বা 2 থেকে 3 কি 4টা ডেমোক্রেটের পক্ষে আসতে পারে 6টার মধ্যে। হ্যাঁ, এখন তাই যদি হয় তাহলে কি 52, 48 দাঁড়াবে আবার উল্টো, মানে ডেমোক্রেটরা 52 হয়ে যাবে, রিপাবলিকানরা 48 হয়ে যাবে। এইটা সম্ভাবনা, বাট সিনেট নির্বাচনটা কিন্তু খুব ট্রিকি, এখানে পরিবর্তনটা খুব কম হয় এবং কখনোই এইরকম বড় ধরনের পরিবর্তন হয় না, 2, 4, 5, 6 এর বেশি যায় না। কাজে যদি এটা ডেমোক্রেটদের পক্ষে আসে, তাহলে প্রেসিডেন্ট যদি বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তার জন্য একটা ইতিবাচক জায়গা তৈরি করবে। তার কারণ হলো, আমার ধারণা, এটা ব্যক্তিগত ধারণা, মানে নিজেদের অভিজ্ঞতায় যেটুকু বুঝেছি, 60s কিন্তু একটা বিরাট পরিবর্তন পৃথিবীতে নিয়ে এসেছিল। আমরা কিন্তু আরেকটা 50 বছর পরে, আরেকটা জেনারেশন পরে আরেকটা বলতে পারেন টার্নিং পয়েন্ট এসেছে। এবারের নির্বাচনে যদি, এটা আমি বলছি, যদি ক্লিয়ার ম্যান্ডেট নিয়ে বাইডেন নির্বাচিত হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ধরনের অভ্যন্তরীণ পরিবর্তন হবে। সেখানে রেশিয়াল জাস্টিস যেটা বলছি, এটার পরিবর্তন আসতে পারে। ক্লাইমেট ইস্যু নিয়ে যেটা সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে, এটা নিয়ে একটা বড় পরিবর্তন আসতে পারে। এবং বার্নি স্যান্ডার্সের কথা বলছিল, তরুণ প্রজন্ম কিন্তু এটার জন্য জান দিতে রাজি। এটা একটা বড় ইস্যু আছে। এমপ্লয়মেন্ট ইস্যুটাতে একটা বড়, ট্যাক্স ইস্যুতে, এই কয়েকটা বিষয়ে কিন্তু, হেলথ, এগুলিতে বড় পরিবর্তন, যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত আছে। তো সেটা যদি করতে হয়, তাহলে এই হাউস, কংগ্রেস, প্রেসিডেন্সি যদি একসাথে থাকে, তাহলে এই কাজটা করা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে যে রাইট উইং যারা রিপাবলিকান, তারা কিন্তু আছে, তারা শেষ হয়ে যাবে না কিন্তু ট্রাম্পের পর।
কাজেই এখানে কিন্তু যদি আবার ট্রাম্প জিতে বা রিপাবলিকানরা থাকে তাহলে কিন্তু এখনকার ট্রাম্প প্রশাসনের বা ট্রাম্প যদি প্রেসিডেন্ট আবার পুনর্নির্বাচিত হন তাইলে এগুলো যে উনি যেই ট্র্যাজেক্টরিতে আছেন সেই ট্র্যাজেক্টরিটা চলতে সাউথ এশিয়ার ক্ষেত্রে কিন্তু আমি বলবো সাউথ এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তনটা 2000 সাল থেকে শুরু হয়েছে। প্রেসিডেন্ট ক্লিন্টন যখন এসেছিল তখন থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সখ্যতাটা তৈরি হয়েছে। সেই সখ্যতা ওবামার আমলেও কিন্তু ছিল, ট্রাম্পের আমলে হয়েছে। পরিবর্তন যেটুকু আসতে পারে সেটা হচ্ছে যে বাইডেন যেহেতু ট্রাম্পের সাথে ওবামা বা মোদির একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা হয়তো ব্যক্তিগত সম্পর্কটা না থাকলেও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্পর্ক বড় ধরনের পরিবর্তন হবে বলে মনে করছি না। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা এখনো পর্যন্ত কিন্তু বড় ইনভলভমেন্ট আছে। প্রেসিডেন্ট এখন শান্তি গত কয়েক মাস ধরে তালেবানদের সাথে যে শান্তি প্রক্রিয়া সেটা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমার ধারণা বাইডেন আসলে এই গতিটা তারা বজায় রাখবে। চীনের সাথে সম্পর্কের জায়গাটা এখন যেহেতু দক্ষিণ এশিয়ার সাথে কিন্তু চীনও সম্পৃক্ত হয়ে যাচ্ছে বেশ ভালোভাবে কাজে সেই জায়গায় আমার ধারণা এখন যে ধারালো জিনিসগুলো যেটা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে যেটা আমরা দেখছি, কোয়াড, ইন্ডো প্যাসিফিক, এই জিনিসগুলো নিয়ে আমার ধারণা বাইডেন হয়তো একটু ভিন্নভাবে চিন্তা করবেন। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে বাইডেন হয়তো টিপিপি, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, যেটা ওবামার ফেভারিট আইডিয়া ছিল, ট্রাম্প এটাকে অ্যাবান্ডন করেছেন, হয়তো সেখানে আবার আমেরিকানরা ফেরত আসবেন। সেটা আসলে তখন কিন্তু সিচুয়েশনটা চীনের সাথে একটা মোডাস অপারেন্ডিতে আসতে হবে। এবং আমার ধারণা এখন মানে এই দক্ষিণ এশীয় রাজনীতি বা চীনকে জড়িয়ে দক্ষিণ এশিয়ার সাথে যে সম্পর্কের যে সামরিকীকরণটা হচ্ছে, এটা সামরিকীকরণ থেকে এটা হয়তো একটা অর্থনীতিকরণের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা যদি হয় আমি মনে করবো সেটা ইতিবাচক হবে আমাদের জন্য। তার কারণ হচ্ছে যে এখন এই সামরিকীকরণের ফলে এক্সক্লুশন প্রসেসটা খুব স্ট্রং হয়ে যাচ্ছে। আমরা ইনক্লুসিভ হওয়া দরকার এবং সেটা সকলের জন্যই মঙ্গলজনক এবং এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য এটা দরকার এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নেতৃস্থানীয় ভূমিকা প্রয়োজন বলে। প্রফেসর শাহিদুজ্জামান, একেবারে শেষ প্রান্তে জাস্ট একটা বিষয়ে আমার মনে হয় গুরুত্বপূর্ণ আমাদের আলোচনায় আসেনি একেবারে, স্ট্যাটাস অফ দ্য ইউএস সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে একটা খুবই নাটকীয় পরিবর্তন হয়ে গেল। ট্রাম্প রিপাবলিকান পার্টির উচিত ছিল যে ইলেকশনের পরেই এই যে জাস্টিস একজন রিপ্লেসড হলো মারা যাওয়ার ফলে, যে ইলেকশনের পরেই সাধারণত তাকে অ্যাপয়েন্ট করা উচিত ছিল, কিন্তু ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি তড়িঘড়ি করে এবং অত্যন্ত ক্যালকুলেট ওয়েতে তারা সাকসেসফুলি জাস্টিস ব্যারেট, যে ভদ্র মহিলা অত্যন্ত কনজারভেটিভ কিন্তু খুবই মেরিটোরিয়াস, তিনি নটরডেম ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন 15 বছর এবং শি ওয়াজ এট দ্য টপ অফ হার ক্লাস, ভেরি ব্রিলিয়েন্ট। এবং সে যে সেনেট হিয়ারিংটা হয়েছে জুডিশিয়ারি কমিটিতে, শি ওয়াজ ব্যাটার্ড বাই দ্য ডেমোক্র্যাটস, বুঝছেন, কিন্তু তারপরেও শি হ্যান্ডেল দ্য কোশ্চেন সো ইফেক্টিভলি, যেটা ইন্ডিকেট করে যে শি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ফাউন্ডিং ফাদার্স, যে স্পিরিট অফ ল এবং লেটার অফ দ্য ল সে তার বাইরে আমি যাব না এবং কনজারভেটিভ অবস্থানে রয়েছে। আমার ধারণা যে আমেরিকান সুপ্রিম কোর্ট আগামী এক জেনারেশনের জন্য রিপাবলিকানদের হাতে চলে আসলো এবং আপনি নিশ্চয়ই উপলব্ধি করবেন যে সুপ্রিম কোর্ট ইজ দ্য লাস্ট ব্যাস্টন অফ ইন্টারপ্রিটেশন। কনস্টিটিউশন নিয়ে সেনেট চাই করুক, সেনেটে মেজরিটি থাকতে পারে ডেমোক্র্যাটদের এবং থাকবেও আমার ধারণা, এবং সেখানে ডেমোক্র্যাটসরা একচেটিয়া পরিবর্তন আনতে পারে, কিন্তু ডেমোক্র্যাটদের যে উদ্দেশ্যগুলো সেখানে হয়তো ছাই ফেলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট মাইট প্লে এ রোল। কেননা এখন একদম ক্লিয়ার কাট রিপাবলিকান ডমিনেটেড সুপ্রিম কোর্টে 3টা অ্যাপয়েন্টমেন্ট দিছে ট্রাম্প। 3টা অ্যাপয়েন্টমেন্ট ইজ নট এ ম্যাটার অফ জোক। এবং এরা যখন আসে ওই ছোট বুশের সময় একটা 48 বছরের সার্কিট কোর্ট জাজ তাকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বানিয়ে দিচ্ছে। ইউনো, ওই ভদ্রলোক সে অল্প বয়সে চিফ জাস্টিস হয়েছে, তার প্রিডিসেসররা অত্যন্ত স্বনামধন্য ছিল। আমেরিকান সুপ্রিম কোর্টের একটা জাস্টিসের কথা শুনলে মানে হার্ভার্ড ল স্কুলের ছেলেরা হা করে থাকতো, কিন্তু এখন সেই সুপ্রিম কোর্টের পলিটিক্যাল সুপ্রিম কোর্টে নেমে এসেছে। শেষ করতে হবে আপনারা দুজনের কেউই জ্যোতিষ নন,
এবং সেটি আমি বলছি না, কিন্তু কোনো রকমের এক্সপ্লানেশন ছাড়া আপনাদের ধারণা মিলতেও পারে, নাও মিলতে পারে। নিশ্চয়ই আপনাদের এতক্ষণের ব্যাখ্যা বিশ্লেষণ তো অনেক কিছু বেরিয়ে এসেছে। শুনতে চাই আপনার কি ধারণা, কে জিতবে নির্বাচনে? জাস্ট কোনো ব্যাখ্যা না, কোনো ব্যাখ্যা না। আমি নিশ্চিত খুব ভালোভাবেই জো বাইডেন জিতবে। আমারও তাই মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা রীতিমতো সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS-এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকেও তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। প্রফেসর এম শাহিদুজ্জামান এবং অ্যাম্বাসেডর মোহাম্মদ হুমায়ুন কবির, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি টেবিলের দুপ্রান্তে বসা হলেও একেবারে শেষ করেছেন এক কথা দিয়ে, যে তারা ধারণা করছেন এই নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন জিতবে। অনেকেই আশা করছেন জো বাইডেন জিতুক। এর সব কারণ যে জো বাইডেনের প্রতি সমর্থন বা বাইডেন কমলার প্রতি সমর্থন বা ডেমোক্রেটিক পার্টির প্রতি সমর্থন তা নয়। একথা ঠিক যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের মধ্য দিয়ে, যদি এই ধারাটা খানিকটা আগেই শুরু হয়েছিল, তিনি যখন প্রার্থিতা ঘোষণা করেছেন তখন থেকেই গোটা পৃথিবী জুড়ে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী ধারার সূচনা হয়েছে এবং এমন একটা ধারণা পৃথিবী জুড়েই তৈরি হয়েছে বা এমন একটা আবহ তৈরি হয়েছে যেখানে গণতন্ত্র, মানবাধিকার, এই ভ্যালুসগুলো আসলে ভুলুণ্ঠিত পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেশে। আমরা আমাদের প্রতিবেশী দেশের দিকে তাকাই, আমরা ইউরোপের নানান দেশের দিকে তাকাই, যেখানে এই নির্বাচন হচ্ছে ওই ধারাটা কিন্তু জয়ী হয়েছে এবং যেটি সবাই বলেন, সারা পৃথিবী জুড়েই এই আলোচনা আছে যে ওই ধারাটা কিন্তু পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর জন্য, কোনো বিশেষ দেশের জন্য নয়, একেবারেই কল্যাণকর ধারা নয়। এই ধারা পরিবর্তনের একটা সূচনা হতে পারে জো বাইডেন বা ডেমোক্রেট দলীয় প্রার্থীর বিজয়ের মধ্য দিয়ে। তাদেরও যে ভুল ত্রুটি নেই এ কথা নয়, তাদেরও দুর্বলতা আছে। আমার দুই অতিথির আলোচনার মধ্যেই দুপক্ষের শক্তির জায়গাগুলো, দুর্বলতাগুলো চিহ্নিত হয়েছে। কিন্তু পৃথিবী যে পথে হাঁটছে সেই পথ থেকে পৃথিবীর আসলে ঘুরে দাঁড়ানো দরকার এবং সেটির একটি টার্নিং পয়েন্ট বা সূচনা পর্ব হতে পারে এই নির্বাচন। আমাদের তাকিয়ে থাকবার জন্য হয়তো 3 দিন পরে নির্বাচন বা 4 দিন পরে নির্বাচন আমরা বুঝতে পারবো, কিন্তু ফলাফলটা পেতে হয়তো আরও খানিকটা সময় লাগবে। কিন্তু সকলের প্রত্যাশা, শুভকামনা যে পৃথিবী আবার ঘুরে দাঁড়াক, পৃথিবী সত্যের পথে, ন্যায়ের পথে, শুভর পথে হাঁটুক এবং পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের নির্বাচনের মধ্য দিয়ে সেই ধারার সূচনা হোক। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।